জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। জানিয়ে দিব অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা। আরো জানিয়ে দিব হাসপাতালের পরিদর্শনকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা, বলছে চিফ প্রসিকিউটর। এবং আরো জানিয়ে দিব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইশরাকের করা হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত, বলছে সাইফুল্লাহ বান্নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই দিন রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ দিবস ঘোষণা দিয়েছে, প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এর তথ্য জানান। তিনি বলেন, আজ 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণার প্রজ্ঞাপনে জারি হবে। এই বছর থেকে দিবসটি পালন করা হবে, তবে এদিনই থাকবে না সরকারি ছুটি। অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা। বাংলাদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মামলা হবে না বলে জানান তিনি। রোববার সকালে সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপ করে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোখলেসুর রহমান। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে বিগত 3টি বিতর্কিত নির্বাচনে তারা জেলা প্রশাসক ও ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এমন শতাধিক কর্মকর্তাও অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা ছাড়া কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। জনপ্রশাসন সচিব দাবি করেন, সরকার কোন বিরুদ্ধেই অবিচার ও পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। তবে 2024 সালে নির্বাচনের যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ছিলেন তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি। এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্ব রয়েছেন এমন আরো 9 জন বঞ্চিত কর্মকর্তারা সচিব করা হচ্ছে শীঘ্রই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার, সূত্র বিবিসি। হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা, বলছে চিফ প্রসিকিউটর। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসা ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউটরের হাতে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পূর্ণ নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের সম্মেলন কক্ষে এক ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আমরা রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠা বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসা ও হাসপাতালের কর্তৃপক্ষকে আহত কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আসছে, আমরা সেই প্রমাণ আজ আদালতকে জানিয়েছি। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আমাদের সেই সকল সন্তানরা শহীদ হয়েছেন, তাদের মৃতদেহ জনপ্রশাসনের নির্দেশ শ্রদ্ধাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি, এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর সেখানে শহীদ হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট গুলিতে মারা গেছে এই কথাটি লিখতে দেওয়া হয়নি, শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এই ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনের শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে লাশটায় পুলিশ তাদের পরিবারের উপর আক্রমণ বা হামলা করছে। তিনি বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, তাই এ কারণে তাদের কোনো
কোনো পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয় এবং তা মানবতাবিরোধী অপরাধের একটি লজ্জাজনক প্রমাণ। এটি প্রমাণ করে যে কি ধরনের নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা এমন নির্মমতার প্রমাণ সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সঙ্গে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে। সূত্র বাসস। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইশরাকের কড়া হুঁশিয়ারি। স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন মতামত ও তর্ক বিতর্ক। এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পাঠকদের জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফেসবুকে পোস্টটি তুলে ধরা হলো। স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটি প্রয়াস চলবে, অন্য কোনো পক্ষের এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে, সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনানি পাচ্ছে। আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবেই বিবেচনা হোক, আমাকে বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করছে। জন্ম থেকে এগুলো দেখছে। বিদেশে কেবল উচ্চ শিক্ষা নেওয়ার জন্য কয়েক বছর কাটিয়েছে। ঢাকার অলিতে গলিতে রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদীদের সময় তার নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই। ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের কোন উদ্যোগে একটি চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার কাউন্সিলর কেমন হবে এবং তারা কিভাবে ফিরে আসতে পারে, অমনটাই আমাদের মুখস্থ। জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। আর আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্রে দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় কিছু বলার নেই। আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখান, যেই হোক না কেন আপনাদের চিনব না। অতএব এলাকার ফ্যাসিবাদের স্থান নেওয়ার আগেই 100 বার চিন্তা করেন। আগের বরখাস্তকৃত কমিশন কাউন্সিলের পদধারী হাসিনার কিলার বাহিনীর বিচার শান্তি ও নির্মূল করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান শক্ত, বলছে সাইফুল্লাহ পান্না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কার্যালয় সচিব সাইফুল্লাহ পান্না বলছে, দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস এর অবস্থান শক্ত। আপনাদের আওতায় এবং যারা এখনো দুর্নীতির সাথে যুক্ত আছেন এবং থাকার চেষ্টা করছেন, এগুলো আমরা সুন্দরভাবে তদারকি করে অ্যাকশন নিচ্ছি। যারা দুর্নীতি করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দেবেন। এর প্রক্রিয়া চলমান থাকবে। রবিবার 23 ফেব্রুয়ারি নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল্লাহ পান্না বলেন, অনেকে মনে করবেন সরকার কয়েকদিন আসতে তারপর চলে যাবে। সরকার 6টি সংস্কার পরিকল্পনা রয়েছে, আরো 5 থেকে 7টা সংস্কার পরিকল্পনা তৈরি করছে। আগামীতে যেই সরকার আসুক না কেন এগুলো বাস্তবায়ন করতে হবে তাদের, কারণ এই সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা। সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রথম বক্তব্য হলো বিনা বাধায় সার্ভিস পাবে, অর্থাৎ অফিসে আসতে হবে না। সাধারণ গণতান্ত্রিক ও গণতান্ত্রিক কাজ করে দিবেন। জনগণকে ঘোরানোর দরকার নেই। এগুলো ডিজিটাল করার চেষ্টা করা হচ্ছে যাতে জনগণ ঘরে বসেই এই সার্ভিসগুলো পেয়ে থাকে। এই বছর 10 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে কৃষকরা উদ্যত হয়ে যাতে মৌসুমী 12 ধানের আবাদটা ভালোভাবে করতে পারে। তাদের উৎপাদনের সাথে আমিষের যোগান সহ অন্যান্য বিষয়গুলো তৎপরের সাথে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। আগের সরকার 1.5 বছরের ঋণের সুদ পেমেন্ট করেনি। এই সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া হয়ে শুরু করছে।